শপথ নিয়েছিলাম নেতাই নন্দীগ্রাম সিপিএম এর অত্যাচার দেখে, লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের অত্যাচার দেখে সিপিএম কে তাড়াবো, তারপর থামবো। আজকের অঙ্গীকার তৃণমূলকে তাড়াবো, তারপর থামবো। আবার দেখা হবে, যতদিন বাঁচবো ততদিন নিশ্চয়ই আসবো। ভালো থাকবেন, যদি অবশ্য আপনারা ডাকেন, যদি অবশ্য আপনারা ডাকেন, যদি অবশ্য আপনারা ডাকেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধনে গিয়ে কয়েকটা কথা বললেন, আর সেই কথাগুলোতেই কোথাও যেন একটা খটকা লাগলো। আর সেই খটকাটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আসবো, কিন্তু যদি আপনারা ডাকেন। কিন্তু যদি আপনারা ডাকেন, এই কথাটার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাতে চাইলেন? আর এই প্রশ্নটাই কোথাও যেন একটু কুড়ে কুড়ে খাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আগাম কিছু আঁচ করছেন, আগাম কিছু কি ইঙ্গিত পাচ্ছেন, আর তাই তিনি আগাম ইঙ্গিত দিয়ে কিছু বলতেও চাইছেন হয়তো। কি আগাম ইঙ্গিত পাচ্ছেন? বন্ধুরা, 2026-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যতই দাবি করুন না কেন যে এবার তৃণমূল 250টি আসন পাবে, কিন্তু বাস্তবে তারা ভালো মতোই বোঝেন যে 2026-এর লড়াইটা কতটা কঠিন হয়ে পড়েছে। কঠিন হয়ে পড়েছে তার কারণ আর কিছুই নয়, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংক ভেঙে যাচ্ছে। সংখ্যালঘু ভোট ব্যাংকে এরই মধ্যে নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গে হুমায়ুন কবির থাবা বসাতে মাঠে নেমে পড়েছে। আর এই সংখ্যালঘু ভোটে থাবা বসালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দুর্দশা হবে সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানেন। আর তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান কৌশল নিতে দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও যেটা প্রশ্ন উঠছে যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় কি সফল হতে পারবেন? সংখ্যালঘু ভোট ব্যাংককে কি তৃণমূলের কাছে টিকিয়ে রাখতে পারবেন? কেননা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এই হুমায়ুন কবির কিংবা নওশাদ সিদ্দিকীরা যদি অল্প করেও ভোট কাটেন, তাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকটা তো কাটবেনই। আর এরই মধ্যে মাঠে আবার আসাউদ্দিন ওয়াইসির মিমও নেমে পড়েছে। তলে তলে কিন্তু তারাও এই পশ্চিমবঙ্গে খেলা শুরু করে দিয়েছে। আর সবশেষের যে খেলাটা তৃণমূল ওই বুথে বুথে খেলতো, স্বর্গ থেকে ভোটারদের ডেকে এনে এনে ভোট দেওয়াতো, তারও কিন্তু ব্যবস্থা নির্বাচন কমিশন করে দিয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে গান আমার যাওয়ার সময় হলো, এর আগে তো তিনি গেয়েছিলেন, কি গেয়েছিলেন? উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। তো সেই গানটাই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার যেন মনে করিয়ে দিলেন যে তিনি এই বইমেলাতে প্রত্যেক বছরই আসতে চান, যতদিন বেঁচে থাকবেন ততদিন আসতে চান, কিন্তু যদি বইমেলার উদ্যোক্তারা ডাকেন। এখন বইমেলার উদ্যোক্তা কারা? তৃণমূলের এই আশ্রিত মমতা বন্দ্যোপাধ্যায়েরই আশীর্বাদ ধন্য কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা। তো এই বুদ্ধিজীবীরা ততদিন আছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, আর যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন ততদিন এইসব তথাকথিত বুদ্ধিজীবীদের বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে না, কার ঘাড়ে কটা মাথা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কথা যে যদি আপনারা ডাকেন, এই কথার মধ্যে কোথাও কি পরিবর্তনের সুর লক্ষ্য করা যাচ্ছে? কোথাও কি পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এটা মনে হচ্ছে যে ভবিষ্যতে এই বইমেলার যারা আয়োজক তারা বদলে যেতে পারেন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বইমেলায় নাও ডাকা হতে পারে? তিনি বলছেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই বইমেলায় আসতে চান, কিন্তু ততদিন এই তৃণমূলপন্থী তথাকথিত বুদ্ধিজীবীদের হাতে কি বইমেলার রাস থাকবে, নাকি অন্য হাতে সেই রাস চলে যাবে? আর সেই রাস যদি অন্য হাতে চলে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানালে তিনি আসবেন কি করে? আর মুখ্যমন্ত্রীর কুর্সি যদি না থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণই বা কে জানাবে?
যদি জানাই তবেই তো তিনি আসবেন। তো এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কাটার কথাই কি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন না? দেখুন তো তিনি ঠিক কি বললেন। আমি শুধু বলবো, আমার শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমার আইএনসিএরও সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্য করতে চাইছে, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে করতে হবে, বই দিয়ে আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈতীর্থ 10 কোটি টাকা আইএনসিএ থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুধাংশুবাবু আর ত্রিদীপদা, একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টে তো অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা আইএনসিএর কাছে পাঠিয়ে দেবেন, শান্তনুর কাছে, আমার কাছে পাঠানোর দরকার নেই। আমি কথা বলে নিলাম, 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করুন। সুতরাং 50 বছরে এসে যেন দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বৈচিত্র্যও করে দিয়েছেন। এইটুকুই বলার। আর বলবো, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসও আসছেন, আমাদের উৎসব তো লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ, পিঠে পুলির উৎসব চলছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে চলুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের উপদেশে আমি দেখছিলাম, বলছিলেন একটা আঙুল দিয়ে মুঠো করো হাতে হবে না, 5টা আঙুল নাও, দেখবে মুঠো হয়ে যাবে। মানেটা কি? মানেটা খুব পরিষ্কার। যখন কেউ গান গায়, এখন আর শুধু হারমোনিয়াম বাজায় না, আগে হয়তো অভাব ছিল, এখন হারমোনিয়াম, সাথে তবলা, সাথে ক্যাসিও, তাতে গিটার, তাতে তবলা, তাতে বীণা, তাতে সেতার, কত কি, সুরের ছন্দ, সুরের স্পন্দন। সুতরাং জীবনটাও তাই, কেউ কালো হবে, কেউ ফর্সা হবে, কেউ বেটে হবে, কেউ লম্বা হবে, কারো একটা ধর্ম থাকবে, কারো একটা জাতি থাকবে, কারো একটা বর্ণ থাকবে। সো হোয়াট? লেট আস কনসিডার জাস্ট লাইক এ হিউম্যান বিইং। হিউম্যানিটির ওপরে আর কিছু হয় না। আর বই হচ্ছে শিক্ষা দেয় মানবিকতার, মনুষ্যত্বের, সংস্কৃতির, শিক্ষার। ভালো চলুন, সুস্থভাবে চলুন, এগিয়ে চলুন। আবার দেখা হবে, যতদিন বাঁচবো ততদিন নিশ্চয়ই আসুন। ভালো থাকবেন, যদি অবশ্য আপনারা ডাকেন। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা খেয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তার ভাষণ, এই ভাষণে অনেক কথাই বললেন, এবং সেই অনেক বক্তব্যের মধ্যে তিনি কিভাবে বইমেলাকে সাজাতে চাইছেন, নতুন একটা বই তীর্থ করতে চাইছেন, আর সেই বই তীর্থ করার জন্য 10 কোটি টাকা তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, মানে তিনি দেওয়ার কথাও বলে দিলেন। এবং সেই 10 কোটি টাকা কিভাবে খরচ হবে সেটা তিনি উদ্যোক্তা আয়োজকদের ওপরেই ছেড়ে দিলেন। সেই সঙ্গে আরও একটা কথা বললেন যে অফিসিয়াল লেটারটা কিন্তু পাঠিয়ে দিও, সরকারের তো আবার অডিট হয়। এই যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তার কথার মধ্যে অনেকটা তাচ্ছিল্য রয়েছে ঠিকই, কিন্তু এই যে আগাম সতর্কতা, সেটা কিসের জন্য? অডিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত চিন্তা কেন? এর আগে তো এইরকম চিন্তা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে প্রকাশ পায়নি। তাহলে ক্ষমতা চলে গেলে শুভেন্দু অধিকারীরা যে হুঁশিয়ারিগুলো দিয়ে রেখেছেন যে সমস্ত কিছুর বিচার হবে, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে, তো সেইটারই ভয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন যত টাকা খরচা করছেন সমস্ত কিছুর অডিটের উপরে জোর দিচ্ছেন? মানে সমস্ত কিছু লিখিত যাতে থাকে, সরকারিভাবে আইন মেনে যাতে ব্যাপারগুলো থাকে, সেই ব্যবস্থা কি শুরু করে দিয়েছেন? আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে সেটা তিনি কেন শুরু করতে চাইছেন, কেন তিনি এইসব অডিট ফডিটের উপরে এখন অতটা জোর দিতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে কিছু আশঙ্কা করছেন? কোনো কিছুর কি তিনি ইঙ্গিত পাচ্ছেন? উল্টো দিকে কিন্তু শুভেন্দু অধিকারী তো একেবারে রীতিমতো আত্মবিশ্বাসী হয়ে বসে আছেন যে 26-এ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছেই। কেননা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলা জয়ের স্বপ্নটা দেখছেন। তিনি কিন্তু এবার বাংলা জয় করতে চাইছেন, বাংলা কিন্তু দখল করতে চাইছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বাংলা জয় করতে চাইছেন? তার কারণ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা। আর সেই অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই যে বিজেপির টার্গেট বেঙ্গল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেই জন্যই তো বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ নিতে না নিতেই নীতিন নবীন দুদিনের সফরে কিন্তু পশ্চিমবঙ্গে আসছেন।
অর্থাৎ সব মিলিয়ে কোথাও যেন বিজেপি যে এবার অনেকটাই সিরিয়াস সেটা বোঝা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী তো এদিন রীতিমতো একটা শপথও নিয়ে ফেললেন, যেমনটা তিনি নন্দীগ্রামের সময় নাকি নিয়েছিলেন। আর সেই শপথ নিতে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুরা সেটাও দেখুন। এদেরকে তাড়াতে হবে। 19,000 স্কুল বন্ধ করেছে 15 বছরে। দিয়ে এই পুলিশের ভাইরা আমার দিকে তাকাচ্ছে, হাসছে, রেকর্ড করছে। এদের ব্যালট যদি না নিয়ে নেয় কেউ ভোট দেবে না। এরা হাফ বেতন পায়। আর আইপিএসরা সেন্ট্রাল ক্যাডারের বেতন পায়। সেন্ট্রাল তো মহার্ঘ ভাতা দিয়ে রেখেছে। পেনশনার্সদের অবস্থা তাই। 6,888 কারখানা বন্ধ। এই হাওড়া জেলার গঙ্গার পাড় একেবারে মধ্য হাওড়া থেকে শুরু করে বালি হয়ে চন্দননগর গুপ্তিপাড়া পর্যন্ত দুদিকে শিল্পের কি হলো? শিল্প চলে গেল। জমি অধিগ্রহণ কে করে? অনেক বিশ্লেষক জ্ঞানী বসে গেছিলেন সিঙ্গুরের সবার দিন সন্ধ্যাবেলা, যে সিঙ্গুরেই ওই জমিতেই টাটার শিল্প গড়ার কথা ওই বিজেপি বলল না, মাননীয় প্রধানমন্ত্রী বলল না। আপনাদের জেনে রাখা দরকার, বাংলার মানুষ 1894 সালের জমি অধিগ্রহণ আইন এখনো চলছে। মাঝখানে আইন সংশোধন হয়েছিল, আন্দোলনের জন্য বাতিল হয়েছে, রিপিল। এখন আইন হচ্ছে 1894 সেকশন 4। জমি অধিগ্রহণ করতে হয়, জমি মালিকদের কাছ থেকে কিনতে হয় রাজ্য সরকারের পক্ষে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, কালেক্টরদের। তাই প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে पहले कानून व्यवस्था को ठीक करना चाहिए, उसका बाद तो विनियोग होगा। ये बंगाल में पुलिस को जमाती बना दिया। কালকে আশা বোন দিদিদের উপরে কি করেছে দেখুন। বাস ভর্তি যাচ্ছে, ড্রাইভারকে নামিয়ে নিয়ে থানায় বসিয়ে দিয়েছে 80,000 মহিলার সঙ্গে। এর আগে মেধাযুক্ত যোগ্য শিক্ষকদেরকে কিভাবে লাঠিপেটা করেছে, কিভাবে পিটিয়েছে, কখনো কসবাতে ডিআই অফিসে, কখনো বিকাশ ভবনে, আমরা কেউ ভুলে যাইনি। এই রাজ্যে গণতন্ত্র নেই, দলতন্ত্রে পরিণত হয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তার বিরোধী দলনেতাকে 104 বার কোর্টে যেতে হয়েছে কর্মসূচি করার জন্য। 86টা মামলা দিয়েছে। কোর্টের প্রোটেকশন উঠে যাওয়ার পরে গত 2 সপ্তাহে চাঁচল থানা এবং গড়বেতা থানায় পরপর জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে। আমি ভয় করার লোক নেই। আমার জন্মটা মেদিনীপুরে। মেদিনীপুর 47-এ স্বাধীনতা পায়নি, 42-এ স্বাধীনতা পেয়েছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার, দেশের 3 জায়গায় জাতীয় সরকার হয়েছিল, উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা, বঙ্গের মেদিনীপুরে। 5 বছর সরকার চলেছে। মাথা নত করার লোক আমরা নই। ভুল জায়গায় হাত দিয়েছেন। শপথ নিয়েছিলাম নেতাই নন্দীগ্রাম সিপিএম এর অত্যাচার দেখে, লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের অত্যাচার দেখে সিপিএম কে তাড়াবো, তারপর থামবো। আজকের অঙ্গীকার তৃণমূলকে তাড়াবো, তারপর থামবো। উত্তর হাওড়া আমাদের বিজেপির জায়গা। 2019-এ লিড ছিল, 2021-এ 4,000 ভোটে হেরেছি। উত্তর হাওড়া ভোটার লিস্টের যা ভেজাল ছিল অনেকটা বেরিয়ে গেছে, বাকিটাও বেরিয়ে যাবে।
আপনারা মেরা বুথ সবচেয়ে মজবুত করবেন, হ্যাঁ কি না বলুন? 90%। তো বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়, আর উল্টো দিকে শুভেন্দু অধিকারীর এই যে নতুন শপথ, সেগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।